আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বাংলাদেশের জাতীয় সংগীতের বিষয়বস্তু নিয়ে কথা বলবো। আমরা সকলেই জানি বাংলাদেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথের রচনা আমার সোনার বাংলা। এখন রবীন্দ্রনাথের রচনাকৃত আমার সোনার বাংলাকে বাংলাদেশের জাতীয় সংগীত গৃহীত হওয়ার পূর্বে তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ নেতাদের কি ধরনের মনোভাব ছিল সেই বিষয় নিয়ে আমাদের কিছুটা পর্যালোচনার দরকার। চলুন আমরা এই বিষয়ে কিছু প্রমাণপত্র পেশ করি। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম ইবনে সামাদ, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক ছিলেন। তিনি তার লেখা বই আমার স্বদেশ ভাবনায় বিবিধ প্রসঙ্গে লিখেছেন, তৎকালীন আওয়ামী লীগ অনেক নেতাই রবীন্দ্রনাথের লেখা এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে মেনে নিতে চাননি। এখন প্রশ্ন হলো, তাহলে কেন রবীন্দ্রনাথের রচনা এই সঙ্গীতকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হলো? এটার পরিপ্রেক্ষিতে দুইটা উত্তর থাকতে পারে এবং দুইটা উত্তর অবশ্যই প্রযোজ্য। প্রথম যুক্তিটা হচ্ছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতে ইন্দিরা গান্ধী বাংলাদেশের প্রবাসী সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি চাপিয়ে দিয়েছিলেন। সেটা কিভাবে চাপিয়ে দিয়েছিলেন? ইন্দিরা গান্ধী রবীন্দ্রনাথকে অগাধ ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। কেননা ইন্দিরা গান্ধী 1934 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এক বছরের জন্য পড়াশোনা করতে গিয়েছিলেন, আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। যখন ইন্দিরা গান্ধী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, তখন থেকেই তিনি রবীন্দ্রনাথকে কবিগুরু বলে ডাকতেন। 2 নম্বর উদ্দেশ্য ছিল এই, ইন্দিরা গান্ধী চেয়েছিলেন সদ্য স্বাধীন হওয়া এই বাংলাদেশে যদি রবীন্দ্রনাথের রচনাকৃত এই গানকে জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত করা যায়, তাহলে যুক্ত বাংলা গঠন করা সহজ হবে, যেটা ভবিষ্যতে ভারতের একটা স্টেট হিসাবে যোগ করা খুবই সহজ ব্যাপার হবে। বর্তমান সময়কার বিজেপি এবং কংগ্রেস, ভারতের সকল রাজনৈতিক নেতারা অখণ্ড ভারতের যে স্বপ্ন দেখেন, সেই অখণ্ড ভারতের প্রথম নীল নকশার রূপকার হচ্ছে ইন্দিরা গান্ধী, এবং এটা শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন। 1972 সালে শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাবরণ শেষে মুক্ত হয়ে দেশে ফেরত আসলেন, তখন তিনি রবীন্দ্রনাথকে পেছনে ফেলে, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে ঘোষণা করলেন এবং তার লেখা গানকে বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গৃহীত করলেন। কেননা শেখ মুজিবুর রহমান জানতেন রবীন্দ্রনাথ কোনোদিনই বাঙালি জাতীয়তাবাদের উৎস নয়। এই কারণেই শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কাজী নজরুল ইসলামকে বাঙালি জাতীয়তাবাদের প্রতীক হিসাবে মনে করতেন। কেননা রবীন্দ্রনাথ কোনোদিনই বাঙালি জাতীয়তাবাদের প্রতীক হিসাবে কাজ করেনি। রবীন্দ্রনাথ সবসময় ভারতীয় জাতীয়তাবাদের পক্ষের কাজ করেছেন। এই কথাটিও গোলাম ইবনে সামাদ তার লিখিত বই আত্মপরিচয় সন্ধানে দা ত্রিসং পরিচ্ছদে উল্লেখ করেছে। আজকের এই আলোচনায় যখন আমি রবীন্দ্রনাথ এবং ইন্দিরা গান্ধীর বিপক্ষে আলোচনা করছি, তখন বাংলাদেশের একটি বিশেষ দল, যারা বাংলাদেশের আলো বাতাস ব্যবহার করে কিন্তু আওয়ামী বা মুজিব ধর্মে বিশ্বাসী, যারা মূলত দিল্লির দাস, এবং সবচেয়ে বড় কথা হলো যারা বাংলাদেশের হিন্দু ভোট ব্যাংকের রাজনীতি করে বাংলাদেশ আওয়ামী লীগ, তারা আমার এই কথায় কষ্ট পাবেন এবং তারা আমার কথার সাথে আমার এই কথাকে অবাঞ্ছিত করার জন্য উঠে পড়ে লাগবেন বা প্রমাণ দিতে চাইবেন। তার পরিপ্রেক্ষিতে আমি তাদের দলের বিশেষ লোকদের থেকে লিখিত বই থেকে একটা প্রমাণপত্র পেশ করি। যখন শেখ হাসিনা তার নির্বাসিত জীবন শেষে 1981 সালে ভারত থেকে বাংলাদেশে ফেরত আসলেন, তখন থেকে 1981 সাল থেকে 1997 সাল পর্যন্ত শেখ হাসিনার গ্রামের এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু, যিনি শেখ হাসিনার ব্যক্তিগত কনসালটেন্ট ছিলেন, তিনি তার লেখা বই আমার ফাঁসি চাই বইতে লিখেছেন, 96 সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় শেখ হাসিনা যখন ঢাকার সব মিলিয়ে 4টি আসন থেকে তার মনোনয়ন দিলেন, একটি ছিল তার গোপালগঞ্জ, দুইটা ছিল হচ্ছে বাগেরহাট, আর একটি ছিল ঢাকার ডেমরা। এইসব মূলত 4টি আসন থেকে শেখ হাসিনা তার নির্বাচন মনোনয়নের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন নিলেন। কিন্তু বেশ কয়েকদিন পরে শেখ হাসিনা ঢাকার ডেমরা আসনটিকে স্থগিত ঘোষণা করলেন এবং তিনি বললেন তিনি এই আসন থেকে নির্বাচন করবেন না। তার বেশ কয়েকদিন পরে তৎকালীন মেয়র মোহাম্মদ হানিফ এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন বর্ষীয় নেতা শেখ হাসিনাকে গিয়ে বললেন, আপনি আমাদের দলের সভানেত্রী এবং আপনি আমাদের প্রধান দলনেতা, সেই কারণে আপনি ঢাকার 5টি আসন থেকে আপনার মনোনয়ন নেওয়া উচিত। অন্তত পক্ষে ন্যূনতম 2টি আসন থেকে, ঢাকার 2টি আসন থেকে আপনার মনোনয়ন নেওয়া উচিত। কেননা বেগম খালেদা জিয়া ঢাকার 5টি আসন থেকেই মনোনয়ন নিয়েছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর জবাবে শেখ হাসিনা বলেন, বাগেরহাট এবং খুলনায় 70% ভোটারই হিন্দু, এরা আমাদেরকে ভোট দেয়, এদের ভোটেই আমি জিতি। কেননা মুসলিমরা আমাকে ভোট দেয় না, মুসলিমরা অকৃতজ্ঞ, বেঈমান, হিন্দুরা কৃতজ্ঞ এবং তারা বিশ্বস্ত। এর প্রতি উত্তরে আওয়ামী লীগ নেতারা এবং মেয়র হানিফ
বলেন, আপা আপনার ধারণা ভুল, মুসলিমরা যদি আপনাকে ভোট না দেয় তাহলে আপনি কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে? তখন শেখ হাসিনা বলেছিলেন, হিন্দুরাই আমার শক্তি, হিন্দুরাই আমার বল, মুসলিমরা অকৃতজ্ঞ, মুসলিমরা বেঈমান, মুসলিমরা আমাকে ভোট দেয় না। এই যখন শেখ হাসিনার মুসলিমদের প্রতি মনোভাব, সেই ক্ষেত্রে আপনি 90% সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে আপনি শেখ হাসিনার থেকে কি ধরনের মুসলিম সেবা আশা করতে পারেন? মুসলিমরা শেখ হাসিনার আমলে নির্যাতিত হবেই, এটা শেখ হাসিনার মনোভাব থেকেই বোঝা যায়। তার প্রমাণ হিসাবে যদি আপনাদেরকে আমি দেখাই, আপনারা 2013 সালের 5ই মে হেফাজত ইসলামের ম্যাসাকার দেখেছেন। আল্লামা জুনায়েদ আহমেদ বাবিনগরীকে আপনারা রিমান্ডে শেখ হাসিনার পুলিশ বাহিনী নির্যাতন করেছে। মামুনুল হককে, চট্টগ্রাম লালদিঘি মসজিদের খতিব সাহেব মুফতি হারুন ইজাহারকে দিনের পর দিন মসজিদ থেকে তুলে নিয়ে গিয়ে বন্দী করে রেখেছে। জসিমউদ্দিন রহমানীকে ঠিক একই কাজ করেছে। রফিকুল ইসলাম মাদানীকে ঠিক একই কাজ করেছে। এরা সবাই ইসলামের পক্ষের লোক এবং তারা এদেশের মুসলিম মানুষের, জনগণের মুসলিম অধিকারের কথা বলেন বলে শেখ হাসিনার কাছে এরা সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিলেন। এবং বিগত 14 বছরে শেখ হাসিনা তাদের এমন কোন হেন নির্যাতন নাই তিনি করেননি। যাই হোক, চলেন এখন আমরা আপনাদের সাথে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনার মূল প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি। বেঙ্গল প্রেসিডেন্সি অ্যাক্ট অনুযায়ী লর্ড কার্জন 1905 সালে যখন বৃহৎ বাংলাকে প্রশাসনিক সুবিধার্থে বাংলাকে ভাগ করতে চাইলেন এবং তিনি বললেন বাংলাকে ভাগ করা হবে এবং তার নাম হবে পূর্ববঙ্গ আসাম, তার রাজধানী হবে ঢাকা এবং তার অনুষঙ্গ সদর দপ্তর হবে চট্টগ্রাম। এর মোট আয়তন হবে 1,06,504 বর্গ মাইল, যা কিলোমিটারে হয় 2,75,840 কিলোমিটার, যা বর্তমানে বাংলাদেশের চেয়ে 1,28,270 কিলোমিটার বেশি। এবং এই গঠিত নতুন বঙ্গপ্রদেশের টোটাল জনসংখ্যা হবে 3,10,00,000। এর মধ্যে 1,80,00,000 মুসলিম ও 1,20,00,000 হিন্দু। তার মানে এই বঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকবে, মুসলিমরা সুযোগ সুবিধা বেশি পাবে। এবং লর্ড কার্জন 1905 সালের 16 অক্টোবর বঙ্গ ভঙ্গ করলেন, অর্থাৎ নতুন বাংলা গঠিত হলো, যার নাম হলো পূর্ববঙ্গ আসাম। আমরা বিশাল আয়তনের একটা দেশ পেলাম। এবার চলেন আমরা দেখি আমাদের সেই বিভক্ত বাংলায় কোন কোন জেলা, এখন যেগুলো ভারতের আয়ত্ত রয়েছে সেই সব কোন কোন জেলা আমাদের ছিল, সেই সকল জেলার দিকে আমরা একটা দৃষ্টিপাত করি। নবগঠিত পূর্ববঙ্গ আসাম প্রদেশে 6টি বিভাগ ছিল এবং এই 6টি বিভাগের আওতায় অনেকগুলো জেলা সন্নিবেশিত ছিল। প্রথম যে বিভাগ ছিল সেই বিভাগের নাম ছিল ঢাকা, যেটি রাজধানী ছিল। ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহ ছিল ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বাকেরগঞ্জ ও সুন্দরবন। চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ত্রিপুরা, কুমিল্লা। রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহ রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, পাবনা, মালদহ ও জলপাইগুড়ি। সুরমা উপত্যকা ও পার্বত্য বিভাগ এর অন্তর্ভুক্ত জেলাসমূহ সিলেট, কাছাড়, লুসাই পার্বত্য জেলা, নাগা পার্বত্য জেলা, খাসিয়া জয়ন্তিয়া পার্বত্য জেলা ও গারো পার্বত্য জেলা। আসাম উপত্যকা এই বিভাগে অন্তর্ভুক্ত জেলাসমূহ ছিল গোয়ালপাড়া, কামরূপ, দাররং, নওগাঁও, শিবসাগর ও লখিমপুর জেলা। সর্বশেষ দেশীয় রাজ্য বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহ ছিল পার্বত্য ত্রিপুরা ও মণিপুর। এখন যে প্রশ্নের উত্তর আমরা খুঁজবো, প্রশ্নটা হচ্ছে তাহলে 1905 সালের 16 ডিসেম্বর অবিভক্ত বাংলার এই মানচিত্র কোথায় গেল এবং কাদের কারণে আমরা এই অবিভক্তকে বাংলাকে হারালাম, সেই প্রশ্নের উত্তর চলুন আমরা দেখি। আপনাদেরকে পূর্বেই বলা হয়েছে এই অবিভক্ত বাংলা ছিল বৃহৎ আয়তনের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের অধিকাংশ মানুষ ছিলেন কৃষক, আর এখানকার জমিদাররা ছিল মেজরিটি সংখ্যা কি হিন্দু। যে কারণে এই অঞ্চলে মুসলিম সংখ্যাধিক্য হওয়ার কারণে মুসলিমরা শিক্ষা, কর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে সুযোগ সুবিধা বেশি পাবে। এই কারণে পশ্চিমবঙ্গের হিন্দুরা এবং হিন্দু জমিদাররা এই বাংলার বিভক্তি মেনে নিতে পারেননি। তারা এই বাংলা বিভক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললেন। ভারতের এককালীন বিখ্যাত কমিউনিস্ট নেতা মুজাফফর আহমেদ তার লেখা বই আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি নামক বইতে লিখেছেন, পূর্ববঙ্গের বড় বড় জমিদার হিন্দুরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনে প্রচুর অর্থ সাহায্য করেছিলেন। আন্দোলনে জোরদার হওয়ার এটাও একটা কারণ ছিল, বড় বড় জমিদাররা ছিলেন হিন্দু। জমিদাররা ভয় পেয়ে গিয়েছিলেন যে মুসলিম কৃষক প্রধান পূর্ববঙ্গে না জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়। মুজাফফর আহমেদ তার মতে কার্জনের বাংলা প্রেসিডেন্সি ভাগ ছিল মুসলিম স্বার্থের অনুকূল, এই জন্য হিন্দুরা এই বাংলা বিভক্তিতে ক্ষুব্ধ হয়েছিলেন। ঠিক এই একই কথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক গোলাম ইবনে সামাদ বাংলাদেশ কথা এই বইতেও লিখেছেন।
এবং এই পরিপ্রেক্ষিতে বঙ্গভঙ্গের বিপক্ষে তখন থেকে হিন্দু জমিদারদের অর্থের প্রচারণায় প্রচুর জাতীয়তাবাদী লেখা এবং গান রচনা হতে থাকে। তারই ধারাবাহিকতায় 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি লেখেন। এখন প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটা লিখেছিলেন হিন্দু জমিদারদের স্বার্থ রক্ষা করার জন্য, যেটা একটা দেশের সার্বভৌমত্বের বিপক্ষে, সার্বভৌমত্বের পরিপন্থী, এবং যে গানকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের জুলুমের নির্দেশনা থাকে এবং যেখানে যেই গানে মুসলিম জনগোষ্ঠীর অনুভূতির কোনো মূল্য থাকে না, সেই গানকে কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা হয়, কেন গৃহীত হয়েছিল, সেই বিষয়টা একটা বড় প্রশ্ন। এবং যিনি একজন চরম মুসলিম বিদ্বেষী ছিলেন, আমি আপনাদেরকে আগেই বলেছি, এই গান বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকার মেনে নেননি। এই গানকে ভারতীয় সরকার, তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার বাংলাদেশের জনগণের উপর, অর্থাৎ তখন প্রবাসী বাংলাদেশ সরকার উপর এই গানটাকে চাপিয়ে দিয়েছিলেন। আমরা এই রবীন্দ্রনাথের রচনার গানের কারণে আমরা বাংলাদেশের মতো আরো একটি দেশের মতো আয়তনের জায়গা আমরা হারিয়েছি। তো আমারও প্রশ্ন সেখানে এই, রবীন্দ্রনাথের গানকে জাতীয় সঙ্গীত হিসাবে এখনো বলবৎ রাখার প্রযোজ্যতা আছে কিনা, সেই বিষয়ে আমাদের আবার পুনর্মূল্যায়ন করা উচিত। এখন চলেন এবার আমরা দেখি, রবীন্দ্রনাথ শুধু বঙ্গভঙ্গের বিরুদ্ধেই ছিলেন না, তিনি মুসলিম বিদ্বেষীও ছিলেন। তার প্রমাণ হিসেবে চলেন আপনাদেরকে দেখাই রবীন্দ্রনাথ কিভাবে মুসলিম বিদ্বেষী ছিলেন। আমি যখন আপনাদেরকে বলছি এই অবিভক্ত বাংলার অধিকাংশ জমিদার ছিল হিন্দু, তখন আপনারা বলতে পারেন আমি হিন্দুদের বিপক্ষে বেশি বাড়াবাড়ি করছি কিনা এবং হিন্দুদের বিপক্ষে আমি অতিরঞ্জন করছি কিনা। আমি মোটেও সেরকম কোনো কিছুই করছি না। আপনাদেরকে যদি আমি একটা উদাহরণের সাহায্যে দেখাই বা প্রমাণের সাহায্যে দেখাই, তাহলে সেটা আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। যেমন শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত রাজনীতিবিদ, বর্তমানের ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বাবা আবুল মনসুর আহমেদ, তার লেখা বই আমার দেখা রাজনীতির 50 বছর বইতে তিনি লিখেছেন, আমি নিজেও একজন একনিষ্ঠ কংগ্রেস কর্মী, কিন্তু তারপরেও কংগ্রেসের কর্মী হওয়া সত্ত্বেও মুসলিম এবং হিন্দুদের স্বতন্ত্র সুস্পষ্ট ব্যবধান দেখে আমি হিন্দু নেতাদের অনেক সময় বলতাম, বাংলার জমিদার হিন্দু, প্রজা মুসলমান, বাংলার মহাজন হিন্দু, খাতক মুসলমান, উকিল হিন্দু, মক্কেল মুসলমান, ডাক্তার হিন্দু, রোগী মুসলমান, হাকিম হিন্দু, আসামি মুসলমান, খেলোয়াড় হিন্দু, দর্শক মুসলমান, জেলার হিন্দু, কয়েদি মুসলমান ইত্যাদি। তার মানে আমাদের এই অবিভক্ত বাংলার বিরুদ্ধে হিন্দু জমিদার, পশ্চিমবঙ্গের হিন্দু এবং রবীন্দ্রনাথ, এরা সকলে আমাদের এই অবিভক্ত বাংলার ষড়যন্ত্রের বিপক্ষে ছিলেন, যেই কারণে অবিভক্ত বাংলার মানচিত্র হারিয়েছি। সেই গানকে কখনোই কোনোদিনই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা উচিত হবে না। আপনাদেরকে আগেই বলেছি রবীন্দ্রনাথ মূলত মুসলিম বিদ্বেষী ছিলেন। এখন আপনার প্রশ্ন করবেন, সত্যি কি রবীন্দ্রনাথ মুসলিম বিদ্বেষী ছিলেন? চলেন আমরা এই বিষয়ে তার প্রমাণ তথ্যগুলো দেখি। যেমন রবীন্দ্রনাথের জমিদারি, মূল জমিদারি শিলাইদহ ছিল না। রবীন্দ্রনাথের জমিদারি ছিল বর্তমানে নওগাঁর প্রতিশর কালীগ্রাম গ্রামে। তার দাদা দ্বারকানাথ ঠাকুর কলকাতা থেকে সেই সময়ে 17 টাকা কয়েক আনায় এই জমিদারিটা কিনে নিয়েছিলেন। নওগাঁর প্রতিশর গ্রামের যে জমিদার বাড়িটি ছিল, সেই জমিদার বাড়ির পেছনের দিকে একটা বড় দিঘি ছিল। সেই দিঘিতে মুসলিমদের জন্য কোনো স্নানের অনুমতি ছিল না। কারণ হিসাবে ভাবা হতো মুসলিমরা যদি ওই দিঘিতে গোসল করে বা স্নান করে, সেই ক্ষেত্রে ওই দিঘির পানি অপবিত্র হয়ে যাবে। শুধু এখানেই শেষ নয়, যখন মুসলিমরা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিতরণের আন্দোলন, অর্থাৎ ব্রিটিশ উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য ইংরেজদের বিরুদ্ধে মারমার কাট করে আন্দোলন শুরু করছিলেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশেষ করে ইংরেজ দালাল, হিন্দু শ্রেণীর জমিদার, হিন্দু জমিদাররা, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও ইংরেজদের দালালি করতেন। মুসলিমরা যখন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে ডাক দিচ্ছেন, রাস্তায় সংগ্রামে লিপ্ত হচ্ছেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই মুসলিমদেরকে লিখছেন তার রবীন্দ্র রচনাবলী 10ম খণ্ড, যে কতিপয় কয়েক শ্রেণীর অবিবেচক ইতর মুসলিম যারা ইংরেজ বিরোধী আন্দোলনে সংগ্রামে লিপ্ত রয়েছেন। আপনি একবার ভাবুন তো, যেই রবীন্দ্রনাথ তীব্র মুসলিম বিদ্বেষী, তার লেখা গানকে আমরা 90% সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের জনগণ কিভাবে তার লেখা গানকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করতে পারি? এই প্রশ্ন এতদিন করা যায়নি, কেননা রবীন্দ্রনাথের উত্তরসূরি বাংলাদেশ আওয়ামী লীগ এই রাষ্ট্রযন্ত্রের ক্ষমতায় ছিল, যেই কারণে কোনো প্রশ্ন এবং কোনো উত্তর বা আলোচনা করা যায়নি। সর্বশেষ যে প্রশ্নটা করি, তাহলে কি বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের চিন্তা কেউই করেননি? অবশ্যই কেউ না কেউ করেছেন। এখন কে করেছে সে বিষয়ে যদি আপনাদেরকে বলি, 1976 সালের 3রা মার্চ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন, প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদের প্রথম কথা তিনি বললেন। তিনি 1977 সালের 25শে অক্টোবর বঙ্গভবনে শিল্পী সাহিত্যের সমাবেশে বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী হতে হবে আমাদের শিল্প সাহিত্যের প্রেরণা, বাঙালি জাতীয়তাবাদ নয়। জিয়ার এই বাংলাদেশি জাতীয়বাদকে ব্যাখ্যা করতে গেলে বলতে হয় এর ভিত্তি হলো 3টি: বাংলাদেশের ভৌগোলিক সীমানা, এর বাংলা ভাষাভাষী জনগণ এবং
ইসলামের স্বাতন্ত্র্য। এমনকি রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিলেন রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে না রেখে তিনি চেয়েছিলেন বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে গাওয়া গান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এই গানটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আবার শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।